বারে বারে ফিরে আসে 24শে জুলাই। তুমি কেন ফিরে আসো না? তার মৃত্যুর এত বছর পরেও আজও এই একই আকুতি জানান অনেক বাঙালি। তাই আপনাদের কাছে উপস্থিত করব সেই শোকাবহ দিনের একটি লোমহর্ষক বিবরণ। সেদিন মহানায়কের মৃত্যুর আগেই তার অসুস্থতার খবর পেয়ে গিরিশ মুখার্জি রোডের বাড়িতে উপস্থিত হয়েছিলেন রূপ বিশেষজ্ঞা কল্পিতা বসু। ছিলেন মহানায়কের বিদায়ক্ষণ অবধি। তার নিজস্ব অভিজ্ঞতায় শোনাবো সেই দিনের কথা। ভিডিওটির সঙ্গে থাকুন। তার ভাষায়, স্টুডিওতে দাদার অসুস্থতার খবর পেয়ে চলে গিয়েছিলাম ওদের বাড়িতে। কাজের সূত্রে ওই বাড়ির সঙ্গে আমার যোগাযোগ হয়েছিল সুব্রতাদি মানে তরুণ কুমারের স্ত্রী সুব্রতা চট্টোপাধ্যায়ের মাধ্যমে। তারপর ঘনিষ্ঠ হই ওই বাড়ির অন্যান্যদের সঙ্গেও। সেদিন সন্ধ্যাবেলা সুব্রতাদির ঘরে বসে আছি। টিভিতে চিত্রহার দেখানো হচ্ছে। হঠাৎ দেখানো হলো কুহক ছবির সেই বিখ্যাত দৃশ্য, যেখানে দাদা উত্তম কুমার যাত্রার আসরে নিমাইয়ের বেশে গাইছেন সেই চিরপরিচিত বিষাদের গান বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই। ওই দৃশ্য দেখে হঠাৎ বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তারপর কথায় কথায় সুব্রতাদি বললেন, জানো তো আজ দিদির কি হয়েছে কে জানে? মাছ, মাংস, ডিম সবই একসঙ্গে বেশি পরিমাণে খেয়েছেন। কোনোদিন দিদিকে এমন রাক্ষসী খাওয়া খেতে আমি দেখিনি। এসব কথার মাঝেই একটা ফোন এলো। বিছানা থেকে উঠে ফোনটা ধরলেন সুব্রতাদি নিজেই। কে ফোন করেছেন তা জানবার আগে দিদি চিৎকার করে বলে উঠলেনি, না না। তারপর সারা ঘরে অস্থিরভাবে পায়চারি করতে করতে বলছিলেন, কিছুতেই হতে পারে না। রিসিভারটা তখনও ঝুলছে। মায়ের কি হয়েছে বুঝতে না পেরে ঝিমলি ফোনটা ধরল। সঙ্গে সঙ্গে তারও সেই একই চিৎকার করা রিয়াকশন, না না। কিছু বুঝতে না পেরে আমি তখন ফোনটা ধরলাম। ও প্রান্তে তখন বুড়োদা মানে তরুণ কুমার। সেদিন বুড়োদাদের নহবত নাটকের শো ছিল। কি হয়েছে জিজ্ঞেস করা মাত্রই বললেন, দাদা আর নেই। কথাগুলো শোনা মাত্রই আমারও তখন হাত পা ছেড়ে যাওয়ার অবস্থা। কি করব কি বলবো কিছুই বুঝতে পারছি না। সুব্রতাদি ঝিমলিদের চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন জানতে চাইছে কি হয়েছে। আমি বুঝতে পারছি না এত ভয়ঙ্কর শোকের খবরটা দেয়া উচিত হবে কিনা। তাই মুখ দিয়ে বেরিয়ে গেল, কিছু হয়নি, ওদের মধ্যে ঝগড়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই ওদের বাড়ির সাদা অ্যাম্বাসাডার গাড়িটা এসে দরজার সামনে থামলো। সেখান থেকে আস্তে আস্তে নামানো হলো দাদার মৃতদেহ। আমি ওর গায়ে হাত দিয়ে দেখলাম, তখনও গাটা গরম রয়েছে। মনে হলো পৃথিবীতে কি এমন কোনো শক্তি নেই যার সাহায্যে আমাদের দাদা বেঁচে যেতে পারেন। হঠাৎ মনে হলো, দাদার মা কোথায়? শুনলাম ছেলের অসুস্থতার খবর শুনে পাশের মুখার্জিদের বাড়িতে ঠাকুরের কাছে ধূপ মানত করতে গিয়েছিলেন। যেখানে দাদাদের বাড়ির লক্ষ্মী পুজো হতো সেখানে একটা তক্তপোষের পাশে তাঁকে শুইয়ে দেয়া হলো। স্বাভাবিকভাবেই তখনও বাড়িতে আমরা কয়েকজন ছাড়া আর কেউ নেই। আস্তে আস্তে সবাইকে খবরটা ফোনে জানানো হলো। একসময় সুব্রতাদি সুচিত্রা সেনকে ফোন করতে গেলেন। মিসেস সেন সেই খবর শোনার পর কিভাবে রিয়াক্ট করবেন সেটা জানার জন্য প্যারালাল একটা ফোনের রিসিভার কানের কাছে তুলে নিলাম। সুব্রতাদি চিৎকার করে বললেন, দিদি ভাই আমাদের দাদা আর নেই। কয়েক মুহূর্ত পরে মৃদু গলায় মিসেস সেন বললেন, তুমি শান্ত হও, বিপদের সময় মানুষকে শান্ত হতে হয়। তারপর বললেন, আমি কি করে যাব বুঝতে পারছি না, গেলে তো অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। মিসেস সেনের সেই শান্ত রূপ প্রত্যক্ষ করা গিয়েছে তার নিজের মা পরিচালক দেবকী কুমার বসু ও বিজয় বসুর মৃত্যুর পর। মহানায়কের মাকে সেই খবরটা জানানোর আগে ডাক্তারকে সঙ্গে রেখেছিলেন তরুণ কুমার। জানানোর সঙ্গে সঙ্গে চপলা দেবীকে দেয়া হলো ঘুমের ওষুধ। নিদারুণ শোক সংবাদ ছড়িয়ে পড়েছিল দাবানলের মতোই। 9:35 শেষ নিঃশ্বাস ত্যাগ করার 25 মিনিটের মধ্যে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয় বাড়ির গাড়িতে, কোনো অ্যাম্বুলেন্স বা সববাহী শক্তে নয়। বিকেল থেকে বেলভিউ নার্সিংহোমের আইসিইউ এর একটি বিশেষ বেডের কর্তৃত্ব নিয়ে নেন মহানায়কের বাড়ির লোকজন। তাই সেদিন দুপুরের পর থেকেই আর দেখা যায়নি সুপ্রিয়া দেবী, সোমা বা তাদের পরিবারের লোকজনদের। রাতেই মহানায়কের মরদেহ নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হন
তরুণ কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায়, দিলীপ রায়, সনু রায় চৌধুরী, প্রসাদ পত্রিকার সম্পাদক প্রণব কুমার বসু প্রমুখ চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত অগণিত মানুষ। ইতিমধ্যে ওই রাতেই গিরিশ মুখার্জি রোডের বাড়ির সামনে জড়ো হতে থাকেন হাজার হাজার উত্তম অনুরাগী। বাড়ির মধ্যে তখন স্বামীর মরদেহের ওপর বারবার আছড়ে পড়েছিলেন গৌরী দেবী গৌতম। অন্যদিকে বাইরে পুলিশের সাহায্যে ভিড় সামলাচ্ছিলেন সাংবাদিক, চিত্র পরিচালক অজয় বিশ্বাস। রাত 2:30 এমন সময় সবুজ পাড়, সাদা শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে এসে উপস্থিত হলেন সুচিত্রা সেন, হাতে ধরা একটি রজনীগন্ধার মালা। মৃতদেহের সামনে এসে দাঁড়াতে কেমন যেন থতমত খেয়ে গেলেন, থমকে দাঁড়ালেন কয়েক মুহূর্ত। কিছুতেই ঠিক করতে পারছিলেন না মালাটা কোথায় পরাবেন। একবার গলায়, একবার বুকে, একবার পায়ের তলায় মালাটা রাখছিলেন, আবার পরক্ষণেই তুলে নিয়েছিলেন। এমন সময়ে সামনে এগিয়ে এলেন উত্তম জায়া গৌরী দেবী। বললেন, সুচিত্রা, তুমি তো অনেকবার ওর গলায় মালা পরিয়ে দিয়েছ, আজও ওর গলাতেই মালাটা পরিয়ে দাও। তাঁর কথা মতো মালাটা উত্তম কুমারের গলায় পরিয়ে দিয়েই ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠলেন সুচিত্রা সেন। তার বেশ কিছুদিন আগের ঘটনা। শরীরটা খারাপ হয়েছে বাংলা ছবি রাজরানীর। খবর পেয়ে উত্তম কুমার গিয়েছিলেন তার প্রিয় নায়িকাকে দেখতে। দেখা হতেই সুচিত্রা বলেছিলেন উত্তমকে, দেখবে, তোমার আগেই আমি চলে যাব। সেদিন রাতে মহানায়কের মরদেহের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে তাই সুচিত্রা বলেছিলেন, আমি তোমার কাছে হেরে গেলাম। উত্তম কুমারের মরদেহ পরদিন রবীন্দ্র সদনে শায়িত রাখা যায় কিনা এই বিষয়ে তৎকালীন রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন অনুপ কুমার, দিলীপ রায় প্রমুখ অভিনেতারা। ঘটনার চক্রে 24শে জুলাই মন্ত্রী ছিলেন উত্তরবঙ্গের সরকারি কাজে। বেশ কয়েকবার মহানায়কের মরদেহ যাতে রবীন্দ্র সদনে রাখা যায় তার জন্য যোগাযোগ করে ব্যর্থ হন অনুপ কুমারেরা। কিন্তু তার মৃত্যুর পর রাজনৈতিক রঙের খেলায় সরকারি বদান্যতা থেকে বাদ পড়তে হয় শতাব্দীর অন্যতম সেরা অভিনেতাকে। একসময় বোঝা গেল যে কোনো কারণেই হোক রবীন্দ্র সদন প্রাঙ্গণে উত্তম কুমারের মরদেহ রাখার অনুমতি পাওয়া সম্ভব নয়। তাই কোন কোন পথ ধরে মরদেহ নিয়ে যাওয়া হবে তা নিয়ে আলোচনা শুরু হলো। প্রথমে ঠিক হয়েছিল মরদেহ নিয়ে যাওয়া হবে ময়রা স্ট্রিটে। গৌরীদেবীকে এ প্রসঙ্গে জানানো হলে তিনি বলেছিলেন, তোমরা যা ভালো বোঝো তাই করো, অর্থাৎ আমার এ ব্যাপারে কোনো আপত্তি নেই। ওই দিন রাতেই সুপ্রিয়া দেবী চিঠি লিখে অনুরোধ করেছিলেন একবার যেন তাঁর মরদেহ ময়রা স্ট্রিটে নিয়ে যাওয়া হয়। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে এ ব্যাপারে বাদ সাধেন গৌরীদেবীর বাপের বাড়ির কিছু মানুষজন। একসময় 25শে জুলাই উত্তম পুত্র গৌতমকে বাড়ির চিলেকোঠার ঘরে ডেকে নিয়ে ময়রা স্ট্রিটে মহানায়কের মরদেহ নিয়ে যাওয়ার ব্যাপারে বোঝানোর চেষ্টা করেন চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন শুভানুধ্যায়ী মানুষ। কিন্তু সবকিছুর তখন হাতের বাইরে চলে গিয়েছে। প্রশাসনিক তথা পুলিশের স্তরে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে কোন পথে নিয়ে যাওয়া হবে মহানায়কের মরদেহ। আগেই উল্লেখ করা হয়েছে তার মৃত্যুর দিন বিকেল থেকেই আর দেখা যায়নি সুপ্রিয়া দেবীদের। তাঁদের এবং উত্তম কুমারের আপনজন মন্টুদি বেশি রাতে এসেছিলেন গিরিশ মুখার্জি রোডে। না, তিনিও সেদিন প্রবেশাধিকার পাননি 46 নম্বর বাড়িতে। তাই সুপ্রিয়া দেবী ও সোমা উত্তম কুমারের মরদেহে মালা দেন নিউ থিয়েটার্সের 1 নম্বর স্টুডিওয়। মহানায়কের শেষ যাত্রার আগে তাঁকে চন্দন পরিয়ে দেন প্রসাদ পত্রিকার সম্পাদক ও রূপ বিশেষজ্ঞা কল্পিতা বসু। একসময় যাত্রা শুরু করার অনুমতি চাওয়া হয় গৌরী দেবীর কাছে। চোখের জলে তিনি পা ধুয়ে বিদায় দেন তাঁর প্রিয়তমকে। অনেকেই জানতে চান, মহানায়ক যখন বাড়ি ছেড়ে চলে যান তখন গৌরীদেবী কেন সেদিন তাঁর স্বামীকে ফিরিয়ে আনেননি। মন্দির, মসজিদ, দরগা, মায়ের থান, গুনিন সব জায়গায় ছুটে গিয়েছিলেন তিনি স্বামীকে ফিরে পাওয়ার আশায়। কিন্তু একবারের জন্য তার কাছে গিয়ে বলেননি, তুমি বাড়ি ফিরে চলো। উত্তম কুমার মারা গিয়েছিলেন 24শে জুলাই। তার ঠিক 9 মাস পরে 23শে এপ্রিল একই সময়ে অর্থাৎ বৃহস্পতিবার রাত 9:35 একই তিথি অর্থাৎ শুক্লপক্ষের দ্বিতীয়বার এই পৃথিবী ছেড়ে চলে যান গৌরী দেবী। তাই একই দিনে উত্তম কুমার ও গৌরী দেবীর বাৎসরিক শ্রাদ্ধ করতে হয়েছিল ওদের ছেলে গৌতমকে। মহানায়ক উত্তম কুমারের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ভালোবাসা নেবেন।